চীন সীমান্ত শুনলেই মনে পড়ে ডোকলাম কিংবা লাদাখের প্যাংগং লেক, যেখানে ভারতীয় সেনার দুর্বলতার সুযোগ নিয়ে ভারতের জমিতে ঢুকে বসে রয়েছে চীন। অন্যদিকে অরুণাচলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে চীনের সঙ্গে ভারতের টুকটাক ঝামেলা লেগেই রয়েছে। তার ওপর আবার অরুণাচলের তাওয়াং সমেত একটা বড় অংশকে চীন ভারতের অংশ বলেই মনে করে না। তাই আশঙ্কা থেকে যায় যে কোনো সময় অরুণাচলের সীমান্ত দিয়ে ভারত ভূমিতে চীনা সৈন্য অনুপ্রবেশের। মোটের ওপর বর্তমান পরিস্থিতিতে চীনকে একেবারেই বিশ্বাস করা যায় না। আজ আমি যাচ্ছি অরুণাচল প্রদেশের দিক থেকে 16,000 ফুট উঁচুতে চীন সীমান্ত বুমলা পাস। এই সীমান্ত দিয়ে 1962 সালে চীনা সেনা ভারতবর্ষের ভেতর ঢুকে পড়েছিল, আর এখান দিয়েই দলাই লামা তিব্বত থেকে চলে এসেছিলেন অরুণাচলের তাওয়াংয়ে। সেই একই রাস্তা দিয়ে আমিও যাচ্ছি চীন সীমান্ত বুমলা পাস। তবে এই রাস্তা আগে এতখানি মসৃণ ছিল না। কেমন ছিল আগের সেই রাস্তা? বুমলা পাস থেকে চীনের কোন শহরকে দেখা যায়? ভারতীয় সেনারা এখানে চীনা সৈন্যের সঙ্গে চোখে চোখ রেখে কিভাবে বসে থাকে? এখানে এলে শরীরে কি কি অসুবিধা হতে পারে? এই জায়গায় আসতে হলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে? চীন সীমান্ত বুমলা পাসের সমস্ত ইনফরমেশন নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। চলে এসেছি বুমলা পাসে। তীব্র ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, আর এইখানেই সামনেই রয়েছে কিন্তু চীনের বর্ডার। আমি এখন যাচ্ছি বুমলা পাসে। তা বুমলা পাসে যাওয়ার জন্য কিন্তু আপনারা যে গাড়ি করে এসেছেন, এই অরুণাচলে যে ঘুরছেন যে গাড়ি করে, সেই গাড়ি কিন্তু বুমলা পাসে যাবে না। তার জন্য এখান থেকে গাড়ি হায়ার করতে হয়। তাওয়াংয়ের বুদ্ধ মূর্তির পাশেই ছিল আমাদের হোটেল, সেজন্য গাড়িগুলো দাঁড়িয়েছিল সেখানেই। এর আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমি মাধুরী লেক গেছি। এ পর্বে যাব বুমলা পাস। যদিও তাওয়াং থেকে একই দিনে এই দুটো জায়গায় যাওয়া যায় এবং আমি গেছিও তাই। সকাল 8টার সময় তাওয়াংয়ের হোটেল থেকে বেরিয়ে 36 কিলোমিটার দূরে মাধুরী লেক ঘুরে ওয়াই জাংশন থেকে বাঁদিকে মোড় নিয়ে আমরা চললাম তাওয়াং থেকে 52 কিলোমিটার দূরে চীন সীমান্ত বুমলা পাসের দিকে। চীন সীমান্তের কাছে অবস্থিত হওয়ায় এই জায়গার দ্রুত চলছে রাস্তা তৈরির কাজ। তীব্র ঠান্ডা হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করেই চলতে লাগলাম সীমান্তের দিকে। চারিদিকে একটা ধোঁয়া ধোঁয়া ভাব, আর এই ভর দুপুরেও দৃশ্যমানতা একদম নেই বললেই চলে। মাধুরী লেক যদি 12,000 ফুট হয়, তবে বুমলা পাস প্রায় 16,000 ফুটের মতন, অর্থাৎ আমাদের প্রায় 4,000 ফুট ওপরে উঠে আসতে হবে, যা মোটেই মুখের কথা নয়। এখানে আসলে অবশ্যই হতে পারে শ্বাসকষ্ট, সুতরাং হোমিওপ্যাথি ওষুধ, কোকা 6 এবং কর্পূরী ভরসা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা রইল, আর কি ধরনের ওষুধ আছে যা খেলে এই উচ্চতাজনিত শ্বাসকষ্ট থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যেতে পারে? লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত 3,488 কিলোমিটার বিস্তৃত ভারত চীন সীমান্তের মধ্যে কেবল অরুণাচলেই রয়েছে 1,129 কিলোমিটার। 1914 সালের সিমলা কনভেনশনে স্যার হেনরি ম্যাকমোহন তিব্বত ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন, যা ম্যাকমোহন লাইন নামেই খ্যাত। সোজা কথায় ভারত আর চীনের মধ্যে সীমারেখা হল ম্যাকমোহন লাইন, যার এক ধারে চীন, অন্য ধারে রয়েছে ভারতবর্ষ। অরুণাচলে এই ম্যাকমোহন লাইনের ওপরেই রয়েছে বুমলা পাস। 1914 সালে ভারত আর তিব্বতের মধ্যে যে সীমানা সংক্রান্ত চুক্তি হয়েছিল, সেখানে অনুপস্থিত ছিল চীন, কারণ তিব্বত তখন স্বতন্ত্র ছিল। 1950 সালে চীন তিব্বতকে পুরোপুরি কবজা করে নেয়। চীনের মতে তিব্বত বরাবরই তাদের অংশ, সুতরাং চীনের অনুপস্থিতিতে তিব্বতের কোনো প্রতিনিধি ভারতের সঙ্গে
চুক্তি করতেই পারে না। আরও বড় কথা হলো, চীন অরুণাচলের ভেতরে ঢুকে নিজেদের গ্রাম বানিয়েছে এবং ভারত সরকার সে কথা স্বীকারও করেছে। আর চীন বলেছে এটা তাদের দেশে তৈরি গ্রাম, কারণ অরুণাচলের এই অংশটা তাদেরই। তবে অরুণাচলে চীনের এই ঢুকে পড়াটা নতুন কোনো ঘটনা নয়। তারা মাঝে মাঝেই অরুণাচলের বিভিন্ন গ্রামে ঢুকে পড়ে এবং সেখানে পাথরে লিখে দিয়ে যায় যে এই গ্রামটা তাদের। আমরা এখন যাচ্ছি বুমলা পাস। এই বুমলা পাস কিংবা মাধুরী লেক যেদিকেই আপনি যান না কেন, আপনার রাস্তার ধারে ধারে ছোট ছোট প্রচুর জলাশয় বলুন, লেক বলুন, বা কোনো জায়গায় জল পড়ে রয়েছে সেরকম বলুন, থাকবে। আর দেখতেও দারুণ লাগে। ওয়াই জাংশন থেকে বুমলা সীমান্তের দিকে বেশ খানিকটা এগিয়ে এলাম। পথে পড়বে একটা চেকপোস্ট। সেখানে আপনার ইনার লাইন পারমিটের সাথে বুমলা আসার পারমিশন চেক করা হবে, সঙ্গে নোট করা হবে গাড়ির নাম্বারও। আবার বুমলা থেকে ফেরার সময় এই নাম্বারটা কাটিয়েও দিয়ে আসতে হবে। এছাড়া তুষারঝড় এবং পাহাড়ে ধস নামার কারণে কোনো পর্যটক যদি রাস্তায় আটকে পড়েন, তাহলে তাদের রেস্কিউ করার জন্য রয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই জন্যই তাদের তরফ থেকে রয়েছে এতখানি সংগঠিত ব্যবস্থা। চারিদিকে শুকনো পাহাড় আর টিপটিপ করে হয়ে চলেছে বৃষ্টি। ক্রমশ ওপরের দিকে উঠে আসছিলাম আমরা, সেটা নিজেদের শরীরের ভেতর দিয়েই বেশ টের পাওয়া যাচ্ছিল। আমরা এখন যে রাস্তাটা ধরে বুমলা পাস যাচ্ছি, এই রাস্তা ধরেই দলাই লামা তিব্বত থেকে অরুণাচল বা তাওয়াংয়ে এসেছিলেন। তিব্বতী ধর্মগুরু দলাই লামা থুরি, আসলে তিব্বতী উচ্চারণে ওটা হবে তালই লামা। অরুণাচলের মানুষ তাকে প্রায় ঈশ্বর ভাবেন। চীনের তিব্বতের উপর আধিপত্য নিয়ে দলাই লামার সঙ্গে চীন সরকারের বিবাদ। আবার ভারত সরকার সেই কবে থেকে এই সন্ধিক্ষণে দলাই লামার পক্ষে দাঁড়িয়েছে। ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি চীন। যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে এখানে, তাই ভারত সরকারও নিরাপত্তায় কোনো রকম ফাঁক রাখতে চায় না। সেই জন্যই এই রাস্তায় এত কড়াকড়ি। ভিডিওটা হয়তো একটু বেশি মনোটোনাস হয়ে যাচ্ছে, কিন্তু এই যাত্রাপথের অনুভূতিটা আপনাদের বোঝাতেই পারবো না যদি না এই রাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছুক্ষণের মধ্যেই মাথায় সাদা বরফের টুপি পরে হাজির হলো পাহাড়ের শ্রেণীগুলো। আমি এখন 14th সেঞ্চুরির আগের কথা বলছি। তিব্বতের সস্কেও মঠের লামারা তখন ছিলেন সর্বেসর্বা। রাজকীয় নির্দেশে কর আদায়ের অধিকারী হয়ে প্রচুর ধন সম্পদের মালিক হয়েছিলেন তারা। কিন্তু অন্যদিকে তাদের আধ্যাত্মিকতাবাদ তারা হারিয়ে ফেলেন। এতে চীন সম্রাটেরা তাদের ওপর ক্ষেপে যান। বিকল্প ধর্মগুরু খুঁজতে শুরু করেন তারা। চীনের মিং রাজাদের আমলে তাদের নির্দেশে গেলুপা মঠের অধ্যক্ষ তালই লামা ধর্ম সংক্রান্ত অর্থ আদায় করার অধিকার পান। এদের মধ্যে ছিলেন অসাধারণ পণ্ডিত ও অসামান্য ব্যক্তিত্বের অধিকারী জং খোপার ভাইপো দ গে হুদুন্ডুবে। অর্থ আদায় করার তিনি অধিকার পান তার কাকার কাছ থেকে। চীন সম্রাট তাকেই ধর্মগুরু রূপে স্বীকৃতি দেন ও অভ্যর্থনা জানান। ইনি হলেন 14তম সেঞ্চুরিতে প্রথম দলাই লামা। সেই থেকে অবতারী লামারা পূজিত হচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে। আমরা বর্তমানে যে দলাই লামাকে চিনি, ইনি হচ্ছেন 14তম দলাই লামা তেনজিং গ্যাৎসো। 1950 সালে চীন যখন তিব্বত দখল করে, তখন দলাই লামা তার বিরুদ্ধাচরণ করেছিলেন। চীন সরকার তাকে খুঁজতে শুরু করে। দলাই লামা এই বিপজ্জনক রাস্তা দিয়ে 1959 সালের 7ই মার্চ তিব্বতের লাসা থেকে চীন সরকারের অলক্ষ্যে সে দেশ ছেড়ে চলে এসেছিলেন। চীন থেকে আসার আগে ভারত সরকারের কাছে আশ্রয়ও প্রার্থনা করেছিলেন। সেই থেকেই দলাই লামা রয়েছেন ভারতবর্ষে। সৌভাগ্যক্রমে এটা আমার দ্বিতীয় অরুণাচল সফর। এর আগেরবারও এসেছিলাম, বেশি দিন আগে নয়, মাত্র 5 বছর আগে 2017 সালে। তখন এসেছিলাম এই বুমলা পাশেও। রাস্তা ছিল অতি জঘন্য। সেই সময় ততোধিক জঘন্য ভিডিওগ্রাফি আপনাদের সামনে পেশ করলাম।
আগে যে রাস্তা পৌঁছতে সময় লাগতো কমসে কম 2.5 থেকে 3 ঘন্টা, এখন সেটা কমে দাঁড়িয়েছে 50 মিনিট। কারণ সামনেই রয়েছে চীন। যে কোনো সেনা সরঞ্জাম থেকে শুরু করে অস্ত্রশস্ত্র সরবরাহের জন্য সীমান্তে রাস্তাঘাটের উন্নতি খুবই প্রয়োজনীয়। সেই জন্যই অবস্থা বুঝেই এই ব্যবস্থা। বুমলা ঢোকার আগে দূর থেকেই দেখতে পাচ্ছিলাম রং বেরঙের পতাকা আর কিছু অস্থায়ী ঘর। এই রাস্তাটা বেশ রুক্ষ, বোঝাই যাচ্ছিল সারা বছর বরফ পড়ে থাকে এখানে। এখানে পৌঁছতেই ঠান্ডা ঝোড়ো হাওয়া অভ্যর্থনা জানালো আমাদের। বোঝালো এ বড় কঠিন ঠাঁই। যারা এখানে সমস্ত কিছু ত্যাগ করে সীমান্ত প্রহরারত, তাদের জন্য রইল আমি এবং আমার ভিউয়ার্সদের তরফ থেকে স্যালুট। রোদ বৃষ্টির খেলা এই বুমলা পাশে হয়েই চলেছে। আমি বুমলা পাশে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এইখানে কিছুক্ষণ আগেই ছিল রোদ, এখন বৃষ্টি, মানে বরফটা জাস্ট বৃষ্টি হয়ে, মানে আপনাদের এখানে আসছে কিনা বুঝতে পারছি না, বরফটা জাস্ট বৃষ্টি হয়ে স্ক্রিনে এসে পড়ছে। বুমলা বর্ডার থেকে তিব্বতের রাজধানী লাসা যাবার রাস্তা মোটে 37 কিলোমিটার দূরে, আর বেজিং 4306 কিলোমিটার। এই ঝোড়ো ঠান্ডা হাওয়া সঙ্গে টিপটিপ বৃষ্টিতে বেশিক্ষণ বাইরে দাঁড়িয়েই থাকা যাবে না। পর্যটকদের জন্য এখানে রয়েছে একটা বড় সড়ো ঘর, সেখানে নামমাত্র দামে পাওয়া যায় সিঙাড়া, ম্যাগি, চা ইত্যাদি। এই বড় হলঘরটা একটা মিনি ভারতবর্ষ বলা যেতে পারে। কোন জাত নেই এখানে, বাঙালি, বিহারি, সিন্ধি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি সবাই রয়েছে। এই ঘরের বাইরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। অক্সিজেনের স্বল্পতাজনিত কারণে কোনো প্রবলেম হলে রয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটর। এই 15,000 ফুট উঁচুতে কিন্তু অক্সিজেন লেভেল কমে যায় লোকের, সেই জন্য এখানে মিলিটারিদের এখানে বিভিন্ন অক্সিজেন কনসেন্ট্রেটর করা মানে ব্যবস্থা রয়েছে, যেখানে অক্সিজেন জেনারেট করে পেশেন্টের নাকে মাস্ক পরিয়ে দিয়ে দেওয়া হয়। সেরকম একটা অক্সিজেন কনসেন্ট্রেটরের সামনে আমি বসে রয়েছি। তবুও আপনাদের দুধের স্বাদ ঘোলে মেটাবার জন্য জানলা দিয়ে ভিডিওগ্রাফি তুলে দেখালাম চীন সীমান্ত। এখান থেকে চায়না বর্ডার যাওয়ার নিয়ম হলো পর্যটকদের একটা গ্রুপ তৈরি করে সেখানে নিয়ে যাওয়া হয় মিলিটারিদের তত্ত্বাবধানে। আমরাও গেলাম, কিন্তু ভিডিওগ্রাফি দেখাতে পারলাম না। সীমান্তে দেখলাম দাঁড়িয়ে রয়েছে চীনা সেনারা। তীব্র ঠান্ডা হাওয়া আর বৃষ্টিতে সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাই দায়। ফিরে এলাম আবার বড় ঘরটাতে। অরুণাচলের এই সীমান্তবর্তী এলাকায় মোবাইলে দেখা গেল দুরকম টাইম, একটা কলকাতার আর একটা লোকাল টাইম। ব্যাপারটা বেশ মজার। এবার ফেরার পালা। সামনের পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি একটা অসাধারণ জলপ্রপাত। জীবনে খুব কমই দেখা যায় এই রকম। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন। ধন্যবাদ।